লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম সাইয়ান তার মিশন কমপ্লিট করার জন্য শ্যাঙ্গুয়ানকে বাঁচিয়ে তাকে তার বাড়ি পর্যন্ত নিয়ে যায়। আর শ্যাঙ্গুয়ান তাকে তার বাড়িতেই থাকার অফার করে, আর সাইয়ান এর জন্য এগ্রি হয়ে যায়। আর সেখানে যাওয়ার পর সে জানতে পারে যে শ্যাঙ্গুয়ানের একটা বোন আছে, আর এই দুটো চ্যাপ্টারের মধ্যেই তার বোন অনেকগুলো ফানি কাজ করে, যার জন্য এই চ্যাপ্টারগুলো আরো অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে ওঠে। সবশেষে আমরা দেখেছিলাম তার লেভেল আপ হওয়ার কারণে তাকে সমুদ্রে ট্রেনিং এর জন্য নিয়ে আসে, আর সেখানেই তাদের নজরে আননোন এক বোর্ড চলে আসে। এই এপিসোডের শুরুতে আমরা শ্যাঙ্গুয়ানকে বোর্ডের কর্নারে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে ভাবতে দেখতে পাই। সে ভাবছিল, বাবা তুমি কি দেখেছো যে ফাইনালি আজ ইয়াও একজন ওয়ারিয়ার হয়ে গেছে। আর তাকে সেখানে এভাবে স্যাড হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সাইয়ান ভাবছিল, আমি তাদের বাবা মাকে তাদের বাড়িতে দেখিনি, এর মানে কি এটা হতে পারে। তার এতটুকু ভাবতেই শ্যাঙ্গুয়ান একটু স্যাড হয়ে পেছনের দিকে তাকিয়ে বলে, দুঃখিত, আমার মনে হয় এই মহলটা আমি একটু স্যাড করে দিয়েছি, কারণ ইয়াওয়ের এই প্রোগ্রেস দেখে আমার মরহুম বাবার কথা মনে পড়ে গেল। এটা শুনে সাইয়ান সেখানে একটু শক হয়ে জিজ্ঞেস করে, কি সত্যি কি তোমার বাবা নেই? তখন শ্যাঙ্গুয়ান তার মাথা নিচু করে বলে, হ্যাঁ, তিনি অনেক বছর আগেই মারা গেছে। এর কারণ তিনি কোনো সাধারণ পার্সন ছিল না, তিনি সবসময় নিজেকে আরো স্ট্রং করার জন্য ট্রেনিং করত, আর এভাবেই ট্রেনিং করতে করতে তিনি হিউম্যান লিমিট ক্রস করে ফেলেছিল, যার জন্য তার লাইফ স্প্যানও অনেকটা কমে গেছে। আর এটাই ছিল সেই কারণ যার জন্য তিনি এত বেশি স্ট্রং হওয়া সত্ত্বেও এই পৃথিবীর বুকে বেশি দিন বাঁচতে পারেনি। সত্য বলতে কি, এটাই তো এক ওয়ারিয়ারের ভাগ্য। তার এইসব কথা শুনে সাইয়ান সেখানে অনেকটা ভয় পেয়ে যায়, আর সে জিজ্ঞেস করে, আপনার এই কথার মানে কি যে একজন ওয়ারিয়ারের লাইফ স্প্যান আর একজন সাধারণ মানুষের লাইফ স্প্যানের মধ্যে কি কোনো পার্থক্য আছে? এর মানে কি একজন সাধারণ মানুষের তুলনায় একজন ওয়ারিয়ার কম সময় বাঁচে? এটা শুনে ঝ্যাঙ্গুয়ান বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন। আমার বাবা যখন জীবিত ছিল আর আমি যখন ছোট ছিলাম, তখন আমি যখন এই সম্পর্কে ওনার কাছে জিজ্ঞেস করেছিলাম, তখন তিনি আমাকে বলেছিল যে একজন ওয়ারিয়ার হতে হলে এর বদলে কিছু না কিছু তো স্যাক্রিফাইস দিতেই হবে, এর কারণ কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না। আর এটাই এক ওয়ারিয়ারের নিয়তি। যদি তুমি অনেক বেশি স্ট্রেংথ পেতে চাও, তাহলে তোমাকে তো কিছু না কিছু স্যাক্রিফাইস করতেই হবে। এই সব শুনে সাইয়ান বলে, আমি এখনো বুঝতে পারছি না যে আপনি এই সব কিছুর মাধ্যমে এখানে কি বোঝাতে চাচ্ছেন। আপনি কি এই কথার মাধ্যমে এটা বলতে চাচ্ছেন যে একজন ওয়ারিয়ার সবসময় লড়াই করে, যার জন্য তার বডির উপর ভিন্ন ভিন্ন ইনজুরি আসতে থাকে, আর সেই সব ইনজুরির জন্যই তার লাইফ স্প্যান অনেকটা কমে যায়? নাকি আপনি এটা বলতে চাচ্ছেন যে একজন ওয়ারিয়ার হলে তার লাইফ স্প্যান এমনি এমনি কমে যায়? এইসব শুনে শ্যাঙ্গুয়ান বলে, হ্যাঁ, যখন আপনি একজন ওয়ারিয়ার হবেন আর এরই সাথে নিজেকে আরো অনেক বেশি স্ট্রং করে তুলবেন, তখন যদি আপনি কারোর সাথে লড়াই নাও করেন, এরপরও আপনার লাইফ স্প্যান স্বাভাবিকের তুলনায় অনেকটা কমে যাবে। এইসব শুনে সাইয়ান সেখানে অনেক বেশি শখ হয়ে ভাবতে শুরু করে, কি এর মানে কি? এই ওয়ার্ল্ডের কাল্টিভেশন টেকনিক যদি আমি মাস্টার করি, তাহলে এটা আমার লাইফ স্প্যান কমিয়ে দেবে। যদি এরকমটাই হয়, তাহলে কি এই স্কিলটা আমার এখানে শেখা উচিত? তখনই শ্যাঙ্গুয়ান বলে, আমার মতে আপনার ওয়ারিয়ার না হওয়াটাই উত্তম, কারণ যদি আপনি ওয়ারিয়ার না হয়ে নর্মালি আপনার লাইফ স্পেন্ড করেন, তাহলে আপনি 50 বছর না বেঁচে 70-80 বছর অথবা 100 বছরও বাঁচতে পারবেন। আমার মতে এটাই আপনার জন্য সব থেকে ভালো হবে। এই সব শুনে সাইয়ান সেখানে একটু গম্ভীর হয়ে ভাবতে শুরু করে, এটা কি করে হতে পারে? আমি যখন আমার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে শ্যাঙ্গুয়ানকে হিল করেছি, তখন আমি তার বডি কন্ডিশন নোটিস করেছি। তার বডিতে কোনো ধরনেরই কোনো ইনজুরি নেই, আর এরই সাথে কোনো ধরনেরই কোনো প্রবলেম নেই। সে পুরোপুরি ফিট অ্যান্ড ফাইন আছে। তাহলে কেন সে 100 বছর বাঁচতে পারবে না? 50 বছরেই তার আয়ু শেষ হয়ে যাবে? না না, এখনো আমি এই জিনিসটা বুঝতে পারছি না। সত্যি এখানে কিছু না কিছু তো প্রবলেম আছেই, কারণ যদি আমি এত অল্প সময়ে মরেই যাই, তাহলে আমার এত বেশি স্ট্রং হওয়ার মানেটা কোথায়? তখনই শ্যাঙ্গুয়ান সেখানে জোশের সাথে বলে, আপনার এই বিষয়ে টেনশন করতে হবে না, কারণ আমি আর আমার ছোট বোন ইয়াও হ্যাভেনলি ওয়েল ফিস্ট ফ্যামিলির বংশধর। তাই আমাদেরকে তো আমাদের বংশের পরম্পরা এগিয়ে নিয়ে যেতেই হবে।
এরই জন্য আমাদের এই স্কিলটা শেখার জন্য যা ইচ্ছা তাই স্যাক্রিফাইস করতে হোক না কেন, আমরা আমাদের পূর্বপুরুষের পরম্পরাকে কন্টিনিউ করার জন্য এটা চালিয়ে যাব। আর এমনিতেও হ্যাভেনলি ওয়েল ফিস্ট আমাদের এই মার্শাল আর্ট টেকনিক হাসিল করার জন্য অনেকগুলো ফ্যামিলি কন্টিনিউয়াসলি আমাদের উপর আক্রমণ করছে। আর এটা ততদিন পর্যন্ত চলতে থাকবে যতদিন পর্যন্ত আমাদের ফ্যামিলির লাস্ট একটা মেম্বার হলেও জীবিত থাকবে। এটাও একটা কারণ যার জন্য আমাদেরকে আরো অনেক বেশি স্ট্রং হতে হবে, নয়তো আমরা নিজেদেরকে 50 বছরই বাঁচাতে পারবো না। এইসব শুনে সাইয়ান ভাবছিল এই কি আলতু ফালতু কথা বলছে। যদি আমায় নিজেকে স্ট্রং করার জন্য এরকম কোনো স্কিল শিখতেই হয় যেটা শিখলে আমার লাইফ স্প্যান কমে যাবে, তাহলে তো আমি ভুলেও এরকম কোনো স্কিল শিখবো না। আর আমার মনে হয় নিশ্চয়ই এখানে কোনো না কোনো ভুল তো আছেই, তাই আমায় এখন সেই প্রবলেমটাকেই খুঁজে বের করতে হবে। এইসব ভেবেই সাইয়ান বলে, তুমি যদি কিছু মনে না করো তাহলে কি এখানে আমি তোমায় একটা কোশ্চেন করতে পারি? কারণ আমার মাথায় অনেক সময় ধরেই এই কোশ্চেনটা ঘুরঘুর করছিল। এটা শুনে শ্যাঙ্গুয়ানও এর জন্য এগ্রি হয়ে যায়। তখনই সাইয়ান বলে, আমি যখন সেই মাউন্টেনের মধ্যে আমার মাস্টারের সাথে ছিলাম আর এরই সাথে ওনার চলে যাওয়ার পর থেকে তোমায় দেখার আগ পর্যন্ত আমি কখনোই এরকম প্রবলেম সম্পর্কে কিছুই শুনিনি। আর আমার মাস্টারও আমাকে কখনো এইসব কিছু সম্পর্কে বলেনি। তাই তুমি কি আমায় এটা বলতে পারবে যে তোমাদের এই হ্যাভেনলি ওয়েল ফিস্ট এই টেকনিকটাও কি ওয়ারিয়ারদের টেকনিকদের মধ্যেই একটা? এইসব শুনে শ্যাঙ্গুয়ান বলে, হ্যাঁ আপনি একদিক দিয়ে ঠিক বলেছেন, কিন্তু এখানে এইসব কাল্টিভেশনের মধ্যে কিছু ভিন্নতা আছে। আর সেটা হলো, যদি কোনো পার্সন বক্সিং এর জন্য কাল্টিভেশন করে তাহলে তারা বিশেষ করে অ্যাটাকিং স্কিলগুলোর উপরই ফোকাস করে। আর যারা এই স্কিলগুলোর উপর মাস্টারি হাসিল করে ফেলে তাদেরকে ওয়ারিয়ার বলা হয়। তারা বিশেষ করে কোল্ড ওয়েপেন ইউজ করে। কিন্তু এখানেও একটা প্রবলেম আছে যে যখনই এই ধরনের ওয়ারিয়ার ফায়ার আর্মের বিরুদ্ধে লড়াই করে তখন তাদের স্ট্রেংথ সাধারণ মানুষদের থেকে অনেকটা বেশি থাকে। কিন্তু এরপরও যদি সাধারণ মানুষদের সংখ্যা বেশি থাকে তাহলে তারা খুব সহজেই তাদেরকে হারাতে পারে। এরই জন্য আমরা সব ওয়ারিয়ারকে ওয়ারিয়ার বলতে পারবো না। আমরা শুধু তাদেরকেই প্রকৃতপক্ষে ওয়ারিয়ার বলতে পারবো যারা নিজেদের ইনার সোলকে জাগ্রত করেছে আর এরই সাথে ট্রেনিং এর মাধ্যমে নিজেদেরকে অ্যাওয়েকেন করেছে। আর আমাদের এই পুরো বিশ্বের মধ্যে এরকম ওয়ারিয়ারের সংখ্যা অনেক কম। আপনি এটা ধরে নিতে পারেন এই পৃথিবীর মধ্যে প্রায় 8 বিলিয়ন মানুষ আছে, তাদের মধ্যে শুধু 10,000 মানুষই প্রকৃত ওয়ারিয়ার হতে পারবে। ওয়ারিয়ার সম্পর্কে তার এইসব ইনফরমেশন শুনে সাইয়ান একটু গম্ভীর হয়ে ভাবতে শুরু করে, হয়তো এই অ্যাওয়েকেনের জন্যই তাদের লাইফ স্প্যান অর্ধেক হয়ে যায়। কিন্তু আমি এখনো এই বিষয়ে শিওর না, তাই এখন আমায় এই ওয়ার্ল্ডের কিছু কাল্টিভেশন টেকনিকের উপর রিসার্চ করতে হবে। আর এরই সাথে এই প্রবলেমটা খুঁজে বের করতেই হবে যে কেন এই ওয়ার্ল্ডের ওয়ারিয়ারদের সাথে এরকমটা হয়। এইসব ভেবেই সাইয়ান জিজ্ঞেস করে, লাস্ট টাইম যেই কিলার আপনাকে মারার জন্য এসেছিল তার মুখ থেকে আমি ABC এই টাইপের কিছু র্যাঙ্ক সম্পর্কে শুনেছিলাম। এর মানে কি ভিন্ন ভিন্ন ওয়ারিয়ারদেরকে র্যাঙ্কের মাধ্যমে ডিভাইড করা হয়? এটা শুনে সে বলে, হ্যাঁ অবশ্যই। যেহেতু ওয়ারিয়ারদের এক কমিউনিটি আছে সেহেতু তারা তাদের স্ট্রেংথ অনুযায়ী তাদেরকে র্যাঙ্কিং করে। এটাই তো স্বাভাবিক, তাই না? এই ওয়ার্ল্ডের ওয়ারিয়ারদের র্যাঙ্কিং হিসেবে সব থেকে বেশি উইক, এর মানে যারা নতুন ওয়ারিয়ার হয় তাদেরকে সি র্যাঙ্কের ওয়ারিয়ার বলা হয়। আর যারা প্রো, এর মানে পুরনো আর এরই সাথে অনেক বেশি স্ট্রং, তারা সর্বোচ্চ এস র্যাঙ্কের ওয়ারিয়ার হতে পারে। আর আমি হ্যাভেনলি ওয়েল ফিস্ট এই টেকনিকের প্র্যাকটিশনার, আর এরই সাথে আমি এক সি র্যাঙ্কের ওয়ারিয়ার। কিন্তু আমি এটা নিশ্চিত হয়ে বলতে পারবো যে এই ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো সি র্যাঙ্কের ওয়ারিয়ার আছে আমি সেই সবগুলো সি র্যাঙ্কের ওয়ারিয়ারদের থেকে বেশি স্ট্রং। যদিও আমি এটা কখনোই পরীক্ষা করানোর জন্য যাইনি, এরপরও আমি নিশ্চিত হয়ে বলতে পারবো। এই সব শুনে সাইয়ান ভাবছিল, লাস্ট টাইম আমি সেই কিলারের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি যে আমি বেশি হলে এ র্যাঙ্কের ওয়ারিয়ার হব। এর মানে এস র্যাঙ্কের ওয়ারিয়ার সত্যি অনেক বেশি স্ট্রং হয়। আর অপর পাশে হ্যাভেনলি ওয়েল ফিস্ট তার বংশধর, তারা শুধু সি র্যাঙ্কের ওয়ারিয়ার হওয়া সত্ত্বেও এক বি র্যাঙ্কের ওয়ারিয়ার সাথে অনেক লম্বা সময় ফাইটে টিকতে পারে। এর কারণ তাদের এই কাল্টিভেশন মেথডের জন্য তাদেরকে এই ওয়ার্ল্ডের সব থেকে পাওয়ারফুল ডিফেন্স টেকনিক বলা হয়।
তাই এখন আমি তাদের এই টেকনিকটাকে মাস্টার করতে চাই। কিন্তু আমি এটা কি করে করব, আর আমি তাদেরকে এটা কি করে বলবো যে আমি এই স্কিলটাকে মাস্টার করতে চাই? যদি আমি তাদের সামনে সরাসরি এই কথাটা খুলে বলি তাহলে এটা সত্যি অনেক বেশি এম্বারেসিং হবে। তখনই সেখানে সাংগুয়ান বলে, সত্য বলতে কি, আমার বাবার মৃত্যুর পর থেকেই আমি আমাদের এই ফ্যামিলিগত মার্শাল আর্ট হ্যাভেনলি ওয়েল ফিস্ট এই টেকনিকটাকে মাস্টার করার কাজে লেগে আছি। আর এত বছর প্র্যাকটিস করার পরও আমি শুধু সি লেভেলেই পৌঁছতে পেরেছি। সত্য বলতে কি, আমি এই টেকনিকটাকে পুরোপুরি মাস্টার করার যোগ্য না। আমি অনেক বেশি উইক, যার জন্য এত বছর আমি নিজের মধ্যে তেমন কোনো প্রোগ্রেস নিয়ে আসতে পারিনি। এইসব শুনে সাইয়ান বলে, না না, কে বলেছে আপনি উইক? সত্য বলতে কি, আপনি এই স্কিলটাকে মাস্টার করার জন্য যেভাবে পরিশ্রম করছেন, সেই পরিশ্রম যদি আপনার বাবা দেখতো তাহলে নিশ্চয়ই তিনি আপনাকে নিয়ে গর্ববোধ করত। কারণ নিশ্চয়ই আমি আপনাকে দেখে তো এতটুকুই বুঝতে পেরেছি যে আপনার বাবার মৃত্যুর পর থেকেই আপনি শুধু আপনার মার্শাল আর্ট টেকনিকের উপরই ফোকাস করেননি। আপনি আপনার ফ্যামিলি, মার্শাল আর্ট আর এরই সাথে আপনার ছোট বোনের উপরও বিশেষভাবে ফোকাস করেছেন। নিশ্চয়ই এই সব কিছুর জন্যই আপনার প্রোগ্রেস এত কষ্ট করার পরও এতটুকুই হয়েছে। আর অপর পাশে আমাকে দেখুন, যখন আমার মাস্টার আমার সাথে ছিল তখন তিনি আমাকে সবসময় কাল্টিভেশন করতে বলতেন, কিন্তু কখনোই নিজে থেকে কাল্টিভেশন করাতেন না। কাল্টিভেশনের সময় হলেই আমার কাছ থেকে দূরে সরে যেতেন। আর কিছু বছর এভাবেই কন্টিনিউ করার পর একদিন তিনি তো আমায় এইভাবেই ছেড়ে চলে গেছেন। এরপর থেকে আমি যা কিছু করেছি সেই সব কিছুই আমি নিজে থেকেই করেছি। সে এই সব কিছুই আকাশের দিকে তাকিয়ে বলছিল, আর এই সময় তার ফেস রিয়েকশনও অনেকটা স্যাড ছিল। তার এরকম রিয়েকশন দেখে শ্যাংগুয়ানেরও তার প্রতি মায়া হয়ে যায়, আর এরই সাথে সে সেখানে মিস্টার সাইয়ান বলে তাকে আওয়াজ দেয়। তখনই সাইয়ান বলে, সত্যি আমার মনে হয় আমি এখানে একটু বেশি বলে ফেলেছি, কিন্তু এখনো আমার কাছে কিছু কোশ্চেন আছে। প্লিজ আপনি কি আমার সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারবেন? লাস্ট টাইম আপনি আমাকে ফরবিডন ওয়ারিয়ারদের সম্পর্কে বলেছিলেন, কিন্তু সেই সময়ের ডিসক্রিপশনে আমি সেই ওয়ারিয়ারদের সম্পর্কে তেমন কিছুই জানতে পারিনি। তাই যদি আপনি এই সম্পর্কে আরো কিছু খুলে বলতেন তাহলে সত্যি এটা আমার জন্য অনেক ভালো হতো। এইসব শুনে সাংগুয়ান বলে, ও এই কথা, কোনো সমস্যা নেই। আমি আপনাকে ফরবিডন ওয়ারিয়ারদের সম্পর্কে আমার যতটুকু জানা আছে সবকিছুই খুলে বলছি। আজ থেকে প্রায় 100 বছর আগে দ্য ফিস্ট অফ ডিমন নামের এক নিউ এস র্যাঙ্ক ওয়ারিয়ার এসেছিল, আর সেই তার অপোনেন্ট হিসেবে আরও এক এস লেভেল ওয়ারিয়ারকে চ্যালেঞ্জ করেছিল, যে মর্টাল ডমিনেটিং পাঞ্চেস নামে আখ্যায়িত ছিল। সেই ছিল আমাদের এই ওয়ার্ল্ডের মধ্যে জানা সব থেকে পাওয়ারফুল এস র্যাঙ্কের ওয়ারিয়ার। তাদের দুজনের মধ্যেই শুরু থেকে দ্বন্দ্ব ছিল, এরই জন্য তাদের মধ্যে এই ফাইট সত্যি অনেক বেশি ভয়াবহ ছিল। আর এই ফাইটের মধ্যে যখনই মর্টাল ডমিনেটিং পাঞ্চধারী ওয়ারিয়ার হারতে চলেছিল তখনই সে এক আননোন পাওয়ার ইউজ করেছিল, যেই পাওয়ার সম্পর্কে আজ পর্যন্ত কেউ কখনোই শুনেনি, এমনকি কেউ কখনোই দেখেনি। আর সে সেই পাওয়ার ইউজ করে তার অপোনেন্ট, এর মানে ফিস্ট অফ ডেমনকে হারিয়ে দেয়। আর এই ফাইটের মধ্যে সে তাকে মেরে ফেলে। আর এই সব কিছুই এত ফাস্ট হয়েছিল যে যারা তাদের ফাইটার দর্শক ছিল তারা বুঝে উঠতে পারেনি। আর সে সেই সময় যেই অ্যাবিলিটি ইউজ করেছিল সেই অ্যাবিলিটির জন্য তার বডি থেকে পিঙ্ক ফায়ার রিলিজ হচ্ছিল। আর এই ঘটনার পর থেকেই তাদেরকে ইভিল গডের পাওয়ার বলে আখ্যায়িত করা শুরু করে দেয়। আর এরপর থেকে যখনই কোনো ওয়ারিয়ার এরকম কোনো অ্যাবিলিটির সাথে মানুষের সামনে আসে যার জন্য তার অ্যাটাকে অথবা বডি থেকে পিঙ্ক ফায়ার রিলিজ হয়, তখনই তাকে ফরবিডন ওয়ারিয়ার নামে আখ্যায়িত করা হয়। সত্য বলতে কি, তারা অনেক বেশি ক্রুয়াল আর কুৎসিত হয়। তাদের চেহারা দেখেই অনেকটা আন্দাজ করে নেওয়া যায়। আর সব থেকে বড় কথা হলো এটা যে সেই ওয়ারিয়ারদের সাথে যখনই কারোর দেখা হয় তখন তারা আর বেঁচে ফিরতে পারে না, যদি তাদের ভাগ্য অনেক ভালো না হয়। কারণ সেই ফরবিডন ওয়ারিয়াররা যখনই কারোর সামনে আসে তখনই তারা তাদেরকে শেষ করে দেয়। এরই জন্য ওয়ারিয়ারদের কমিটি এই আইন চালু করেছে যে যখনই তারা কোনো ফরবিডন ওয়ারিয়ারকে দেখবে তখনই তারা হায়ার আপদেরকে ইনফর্ম করবে, নয়তো পারলে তাদেরকে সেখানেই মেরে ফেলবে।
আর এই আইন চালু হওয়ার পর থেকেই সবসময় তারা লুকিয়ে থাকে। সত্য বলতে কি, যখন আমি প্রথমবার আপনার পাওয়ার দেখেছিলাম তখন আমি আপনাকে দেখে অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু এরপর যখন আমি আপনাকে সামনাসামনি দেখেছি তখন আমার সব ভয় শেষ হয়ে গেছে। শুধু আমার ভয় আপনার সেই পাওয়ারের উপর ছিল, এছাড়া আমি কখনোই আপনার উপর সন্দেহ করিনি। এই সব শুনে সাইয়ান বলে, সত্যি এখানে আমার উপর বিশ্বাস করার জন্য তোমায় ধন্যবাদ। সত্য বলতে কি, আমি শুরু থেকেই একা ছিলাম, যার জন্য আমি এই ওয়ার্ল্ডে কি চলছে অথবা কি হচ্ছে এই সম্পর্কে কিছুই জানতাম না। তাই তো আমি এরকম কাউকে খুঁজছিলাম যার সাথে মিশে আমি এই ওয়ার্ল্ড সম্পর্কে জানতে পারবো। আর দেখো, আজ আমি তোমাদের সাথে মিলে গিয়েছি। এইসব বলে সে সেখানে ভাবছিল, এখানে আপনাদেরকে মিথ্যা বলার জন্য সত্যিই আমি দুঃখিত, কিন্তু কি করব, এখানে আমাকে আমার মিশন কমপ্লিট করার জন্য এতটুকু তো করতেই হবে। আর শুধু এই মিশনের জন্যই আমাকে আমার এই ফেক অ্যাপিয়ারেন্স ধরে রাখতেই হবে। এইসব ভেবেই সে বলে, সত্যি আমার ভাগ্য অনেক ভালো ছিল, কারণ আমার আপনার সাথে দেখা হয়েছে, নয়তো আমি আজও সেই মাউন্টেনের মধ্যে একাই থাকতাম। তাই আমাকে আমার একাকিত্ব থেকে বাঁচিয়ে নিজের সাথে নিয়ে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইসব শুনে মিস সাঙ্গুয়ানও সেখানে একটু ভাবুক হয়ে বলে, মিস্টার সাইয়ান। এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে, সত্য বলতে কি, আমি আপনার এই অ্যাবিলিটি দেখার পরও আমার বাবা মা না থাকা সত্ত্বেও আমি আপনাকে আমাদের ফ্যামিলিতে শুধু বিশ্বাসের ওপর ভিত্তি করেই নিয়ে এসেছি। কিন্তু কি করব, যখন আমি এটা জানতে পেরেছি যে আপনি কত একা আর আপনি কি করে আপনার জীবন কাটাচ্ছেন, তখন আমি এরকমটা না করে কি করে থাকতে পারি। সে যখন এইসব কিছু ভাবছিল তখনই সমুদ্রের মধ্য থেকে ইয়াও তার অ্যাবিলিটি অ্যাক্টিভেট করে উঠে আসে আর বলে, সত্যি মিস্টার সাইয়ান, যদি আপনি এতটাই একা হন তাহলে কেন আপনি এখনো অপেক্ষা করছেন? আপনি আমাকে কেন বিয়ে করে ফেলছেন না? যদি আপনি আমাকে বিয়ে করে ফেলেন তাহলে আমাদের বৈবাহিক জীবন সত্যিই অনেক সুখে কাটাবে। আর আমি আপনাকে ওয়াদা করছি, যদি আপনি আমাকে বিয়ে করেন তাহলে ফিউচারে আর কখনোই আপনাকে একা থাকতে হবে না। সে যখন এইসব কিছু বলছিল তখনই আমরা দেখতে পাই কেউ তার উপর অ্যাটাক করে দিয়েছে। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই মিস সাঙ্গুয়ান তার কাপড় ধরে তাকে ঝুলিয়ে রেখেছে, আর এই সময় তার মাথার মধ্যেও একটা আলো হয়ে আছে। তখনই তিনি বলে, এটা ইম্পসিবল। আর সেখানে ইয়াও এটা শোনা মাত্রই তার মুখ ফুলিয়ে ফেলে। তখনই মিস জেহাঙ্গুয়ান বলে, তাহলে চলুন মিস্টার সাইয়ান, এখন আমাদের ফিরে যেতে হবে। এটা শুনে সাইয়ান পেছনে তাকিয়ে বলে, আমার মনে হচ্ছে আমাদের থেকে কিছুটা দূরেই কেউ পানিতে পড়েছে। তখনই আমরা দেখতে পাই দূর থেকে কিউনার ইশারা দিয়ে বলছে, মাস্টার আমার কাজ হয়ে গেছে। আর এরই সাথে আমরা দেখতে পাই সে সেই বোট থেকে একটা পার্সনকে পানিতে ফেলে দিয়েছে। তখনই মিস সাঙ্গুয়ান তাকে দেখে একটু ভেবে বলে, আরে তাকে দেখে তো চেনা চেনা মনে হচ্ছে, সেই তো ডাবল অ্যাটেনশন ক্লাবের মেম্বার ইতো মাকোটো। এটা শুনে ইয়াও সেখানে অনেক বেশি রেগে বলে, এই বাস্টার্ড গুলো আবার লাস্ট টাইম তারা আপনার উপর অ্যাটাক করার জন্য মানুষ পাঠিয়েছিল, আর এখন তারা আমাদের উপর নজর রাখার জন্য চলে এসেছে। এটা বলেই সে সাঙ্গুয়ানের হাত থেকে ছুটে পানির উপর দিয়েই সেই বোর্ডের দিকে দৌড়ে যেতে শুরু করে আর বলে, প্লিজ একটু অপেক্ষা করো, আমি তাকে এক্ষুনি ধরে নিয়ে আসছি। তখনই আমরা দেখতে পাই টিউনার সাইয়ানের কাছে চলে এসেছে, আর এরই সাথে সে সেখানে হাসতে হাসতে বলে, মাস্টার সেই লোকটা আমাদের কোনো কাজেই আসছিল না, এরই জন্য আমি তাকে কন্ট্রোল করে পানিতে ফেলে দিয়েছি। নিশ্চয়ই সে এখন এই জিনিসটাই বুঝে উঠতে পারছে না যে কিছুক্ষণ আগে তার সাথে কি হয়েছে। এইসব শুনে সাইয়ান বলে, হ্যাঁ তুমি এখানে অনেক ভালো কাজ করেছো। তখনই সাইয়ান শ্যাঙ্গুয়ানের কাছে ডাবল অ্যাটেনশন ক্লাব সম্পর্কে জিজ্ঞেস করে, আর এরই সাথে তাকে এটাও জিজ্ঞেস করে যে কেন তার নাম শুনতেই ইয়াও এত বেশি রেগে গেছে। এটা শুনে সাঙ্গুয়ান বলে, এর কারণ তারা আমাদের এই সিটির সব থেকে বড় ক্লাব। এরপরও যখন আমরা প্রথম এই সিটিতে এসেছিলাম তখন আমরা এই সিটির রুলস সম্পর্কে তেমন কিছুই জানতাম না, আর এই সুযোগকে কাজে লাগিয়ে তারা আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে। শুধু এটাই না, তারা আমাদেরকে তাদের রাস্তা থেকে সরানোর জন্য অনেক কিছু করেছে। এই সব শুনে সাইয়ান বলে, ও এই কথা। এটা বলে সে সেখানে ভাবছিল, তাই তো বলি যে কেন সে তাদের নাম শুনতেই এত বেশি রেগে গেছে।
তাহলে এর কারণ তাদের ফ্যামিলিগত দ্বন্দ্ব। আর নিশ্চয়ই এটা এই জন্যই হয়েছে কারণ হেভেনলি ওয়েল ফিস্ট এটা অনেক পাওয়ারফুল একটা স্কিল, আর এই দ্বন্দ্ব নিশ্চয়ই এই স্কিলের জন্যই হয়েছে। তখনই আমরা দেখতে পাই ইয়াও সেই জাসুসটাকে পানি থেকে উঠিয়ে এনে ড্রাম করে তাদের বোর্ডের উপর ছুঁড়ে মারে, যার জন্য তার অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে যায়। তখন ইয়াও তার বুকে লাথি মেরে বলে, ইউ বাস্টার্ড, তোরা কিছু সময় পর পরই কেন আমাদের উপর অ্যাটাক করার জন্য চলে আসিস? আর এখন বল যে কেন তোরা এখানে আমাদের উপর নজর রাখছিস? এইসব করে তোদের কি ফায়দা হবে? আর তার লাথির জন্য সেই জাসুসের অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে যায়। তখনই সে সেখানে ব্যথায় কোকাতে কোকাতে বলে, প্লিজ আমাকে আপনারা ক্ষমা করে দিন, আমি তো এই সম্পর্কে কিছুই জানি না। আমাদের ফ্যামিলির লিডাররা যখন এটা জানতে পেরেছে যে আপনারা এখানে এসেছেন, তখন শুধু তারা আমাকে এখানে আপনাদেরকে দেখার জন্য পাঠিয়েছে যে আপনারা এখানে কি করছেন। সত্যি আমি এর থেকে বেশি আর কিছুই জানি না। এই সব শুনে সাইয়ান বলে, কি তোমরা শুধু এখানে এমনি এমনি এসেছিলে? তোমাদের এখানে আসার কোনো মোটিভ ছিল না? তুমি বলবে আর আমরা এটা বিশ্বাস করে নেব? তুমি কি এটাই ভেবেছিলে? নিশ্চয়ই তুমি এখানে এই জিনিসটা চেক করার জন্য এসেছিলে যে লাস্ট টাইম তোমরা মিস সাংগুয়ানকে মারার জন্য যেই কিলারকে পাঠিয়েছিলে, সেই কিলার কি তার কাজ সঠিকভাবে কমপ্লিট করেছে কি করেনি? নিশ্চয়ই তুমি এটাই দেখার জন্য এসেছিলে, তাই না? এই সব শুনে ইয়াও সেখানে অনেক বেশি রেগে তার কলার চেপে ধরে বলে, আমি জানতাম যে সেই বাস্টার তোমরাই যারা আমার বোনকে মারার জন্য সেই কিলারকে ভাড়া করেছিল। তাহলে বলো এই সব কিছুর পর এখন আমাদের এখানে তোমার সাথে কি করা দরকার? আর সেখানে সেই জাসুস শুধু তাদের কাছে ক্ষমার জন্য প্রার্থনা করতে শুরু করে। কিন্তু ইয়াও কার কথা শুনে সে তাকে উঠিয়ে সেখান থেকে দূরে ছুঁড়ে মারে আর বলে, গো টু দ্য হেল। তখন ইয়াও সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, আমি জানি যে সেই বাস্টারগুলো তোমায় মারার জন্য কেন গুন্ডা হায়ার করেছিল। এর কারণ কাল যে ফাইটিং কম্পিটিশনটা হবে সেই কম্পিটিশনের মধ্যে তুমি যদি পার্টিসিপেট করো তাহলে তারা কখনোই জিততে পারবে না। তাই তো এই বাস্টারগুলো তোমায় রাস্তা থেকে সরানোর জন্য এত জঘন্য একটা চাল চেলেছিল। কিন্তু সিস্টার, এখন আর এইসব বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই। যেহেতু এখন আমি একজন ওয়ারিয়র হয়ে গেছি, সেহেতু কাল যখনই সেই কম্পিটিশনটা অনুষ্ঠিত হবে তখন আমিও তোমার সাথে সেই কম্পিটিশনে পার্টিসিপেট করব। আর এরই সাথে সেই বাস্টারদেরকে পুরো সম্মেলন থেকেই উজাড় করে দেব, যাতে করে তারা ফিউচারে আর কখনোই এইসব কিছু করার কথাও ভাবতে না পারে। এইসব শুনে সাংগুয়ান এর জন্য রাজি হয়ে যায় আর সে বলে, ঠিক আছে, তাহলে চলো আমরা আগামীকাল ফুজিতা ফ্যামিলিতে যাই। এখানে দুই বোনের এই জোশের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এই এপিসোডের সাথে এর পরের এপিসোডেরও কিছুটা অংশ অ্যাড করে দিচ্ছি, এতে করে ভিডিওটা আর একটু বড় হয়ে যাবে। এই এপিসোডের শুরুতে আমরা হেভেনলি ওয়েল ফিস্টের মেন গেটের সামনে তিনজন পার্সনকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। তখনই আমরা দেখতে পাই সেখানে ইয়াও সাইয়ানের হাত ধরে বলে, মিস্টার সাইয়ান, আপনিও কি আমাদের সাথে তাদের মোকাবেলা করার জন্য সেখানে যেতে চান? যদি আপনি সেখানে আমাদের সাথে যান তাহলে কিন্তু সেখানে আপনাকেই আমাদেরকে রক্ষা করতে হবে। তাকে সাইয়ানের এত কাছে দেখে টিউনার এইবারও অনেক বেশি রেগে যায়। তখনই পেছন থেকে সাংগুয়ান তার কলার টেনে বলে, হেই, তুমি কি আবার মিস্টার সাইয়ানকে বোকা বানানোর চেষ্টা করছো? তুমি কি জানো না মিস্টার সাইয়ান আমাদের অতিথি? তাহলে কেন তুমি আমাদের ফ্যামিলি প্রবলেমের মধ্যে ওনাকে জড়াতে বলছো? এটা বলার সময় কি তোমার মনে হয়নি যে এটা একটু বেশি হয়ে যাচ্ছে? এই সব শুনে ইয়াও মুখ ফুলিয়ে বলে, সিস্টার, এখন তুমি এখানে একটু বেশি ওভার রিয়েক্ট করে ফেলছো। তখনই তারা সেখান থেকে বিদায় নেওয়ার পূর্বে বলে, মিস্টার সাইয়ান, যেহেতু এখন এখান থেকে আমরা কিছু সময়ের জন্য চলে যাচ্ছি, সেহেতু আপনি কিছুটা সময় বিশ্রাম করুন। নিশ্চয়ই খুব দ্রুতই আমরা ফিরে আসব। এই সব শুনে সাইয়ান বলে, সত্য বলতে কি, আমি তো আপনাদের সাথে যাওয়ার পরিকল্পনা করে ফেলেছিলাম, কিন্তু এখন যেহেতু আপনারা এটা চান না, সেহেতু এখানে আপনারা যেমনটা চান আমি তেমনটাই করব। তাই এই জার্নির জন্য গুড লাক। আর এর কিছুক্ষণ পর সিন তাদের দুজনের উপর শিফট হয়। তারা সাইয়ানকে একা রেখেই চলে এসেছে।
তখন ইয়াও সাংগুয়ানকে জিজ্ঞেস করে, সিস্টার, আপনাকে দেখে এখানে এতটা বিচলিত কেন মনে হচ্ছে? এর মানে কি এখন এখানে আপনি সেই সম্মেলন নিয়ে টেনশন করছেন? এটা শুনে সাংগুয়ান বলে, না, এরকম কোনো বিষয় না। এটা বলে সে সেখানে ভাবছিল, ধ্যাত্তেরি, আমি মিস্টার সাইয়ানকে একা ছেড়ে চলে এসেছি। এই সময় তিনি আমাদের পুরো বাড়ির মধ্যেই একা। তাই আমি তো শুধু এখন এখানে এটাই ভাবছি, এর জন্য যদি তিনি সেখানে অনেক বেশি বোর ফিল করেন তাহলে নিশ্চয়ই এটা অনেক খারাপ হবে। তাই যখনই আমি এইসব কিছু শেষ করার পর আবার বাড়ি ফিরে যাব, তখন আমি এইসব কিছুর জন্য ওনার কাছে প্রপারলি ক্ষমা চাইবো। তখনই আমরা তাদের থেকে অনেকটা দূরেই সাইয়ান আর কিউনারকে দেখতে পাই। তারা অনেক দূর থেকে উড়ে উড়ে তাদেরকে ফলো করছে। এই সব কিছুর জন্যই সেখানে কিউনার জিজ্ঞেস করে, মাস্টার, আপনি কি নিশ্চিত যে আমরা এখন আর তাদেরকে ফলো করে তাদের পেছনে পেছনে যাব না? তাদেরকে এভাবেই একা ছেড়ে দেব? এই সব শুনে সাইয়ান বলে, কেন আমরা তাদেরকে ফলো করব না? আমরা নিশ্চয়ই তাদেরকে ফলো করব। আমি কি করে তাদের মতো এত সুন্দরী দুজন মেয়েকে একা পুরো এক ফ্যামিলির বিরুদ্ধে লড়াই করতে দিতে যেতে পারি? যত যাই হোক, আমায় তো তাদেরকে সেফলি আবার বাড়ি ফিরিয়ে নিয়ে আসতেই হবে। আর এমনিতেও আমার তাদের উপর পুরো বিশ্বাস আছে যে তারা যেহেতু এত বড় একটা কাজের জন্য যাচ্ছে, সেহেতু নিশ্চয়ই তারা এর জন্য আগে থেকেই নিজেদেরকে পুরোপুরি তৈরি করে রেখেছে। আর যেহেতু তারা আমাকে তাদের সাথে আসতে মানা করেছে, তাই আমিও তাদেরকে এর জন্য ফোর্স করব না। আর এখন শুধু আমি তাদের উপর দূর থেকে নজর রাখবো। যতক্ষণ পর্যন্ত তাদের উপর বড় কোনো প্রবলেম আসবে না, ততক্ষণ পর্যন্ত আমিও তাদেরকে সাহায্য করার জন্য সামনে যাব না। যত যাই হোক, আমার স্পিড তাদের থেকে অনেক বেশি। তাই আমি তারা এইখান থেকে চলে যাওয়ার পুরো আধা ঘন্টা পর রওনা দেব। এইসব শুনে কিউনার বলে, ও, এখন আমি বুঝতে পেরেছি। তখনই সিন ডাবল অ্যাটেনশন ক্লাবের মেইন গেটের উপর শিফট হয়। আর এর পর মোমেন্টেই আমরা সেই ক্লাবের লিডারকে দেখতে পাই। সে বলে, কিছু সময় আগেই সাংগুয়ান সেই মাউন্টেন থেকে নিজের কাল্টিভেশন কমপ্লিট করে এসেছে। নিশ্চয়ই এতে করে সে নিজেকে আগের থেকে অনেক বেশি স্ট্রং করে ফেলেছে। আর লাস্ট টাইম তাকে মারার জন্য আমরা যে কিলার ভাড়া করেছিলাম, তারও আর কোনো খবর পাইনি। না জানে সে এই সময় কোথায় আছে। এইসব শুনে সেখানেরই এক গার্ড বলে, মাস্টার, যদি এরকমটাই হয় তাহলে বলুন এখন আমাদের তাদের দুই বোনের সাথে কি করা দরকার? এটা শুনে লিডার বলে, আমাকে বলো, তোমরা কি কখনো ডার্ক কিলিং সেক্টরের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছো? এটা শুনে সেই গার্ড বলে, হ্যাঁ মাস্টার, আমরা এরকমটা করার চেষ্টা করেছি, কিন্তু আমরা তাদের কাছ থেকে কোনো ধরনেরই কোনো রেসপন্স পাইনি। সে যখন এইসব কিছু বলছিল, তখনই আমরা দেখতে পাই কেউ দরজা খুলছে। আর এর পরের মোমেন্টেই লিডার তার দিকে তাকিয়ে বলে, কে এটা? তখনই আমরা সেখানে অনেক খাটো এক বুড়োকে দেখতে পাই। তাকে দেখে লিডার বলে, বাবা, আমি বুঝতে পারছি না যে কোন বিষয়টা হঠাৎ করে আপনাকে এখানে নিয়ে এসেছে। এটা শুনে সেখানে তার বাবা বলে, তাহলে এখন আমায় এটা বলো যে তোমরা কি সাংগুয়ানকে মারার জন্য ডার্ক কিলিং সেক্টর থেকে কাউকে হায়ার করেছিলে? এটা শুনে সেও সেখানে একটু ঘাবড়ে যায় আর বলে, হ্যাঁ বাবা, লাস্ট টাইম আমি ডার্ক কিলিং সোসাইটির এক মেম্বারকে সাংগুয়ানকে মারার জন্য হায়ার করেছিলাম, যখন সে তার কাল্টিভেশনের জন্য সেই দ্বীপের মধ্যে গিয়েছিল। আমি তো সেই কিলার অ্যাবিলিটি সম্পর্কে অনেক ভালোই জানতাম, কিন্তু না জানে সেই দিনের পর থেকে সেই কিলার আর আমাদের সামনেই আসেনি। আর সে তো সেখানে কি হয়েছে এই সম্পর্কেও আমাদেরকে কিছুই বলেনি। তাহলে বলুন বাবা, এই বিষয়ে আপনি কি ভাবেন? এটা শুনে তার বাবা বলে, এখন এখানে আমি তোমায় কি বলবো? যা বলার আর করার সব তুমি করবে, কারণ এখন এই ক্লাবের লিডার তুমি। এটা শুনে লিডারও সেখানে এক ইসমাইলের সাথে বলে, ঠিক আছে বাবা, আপনাকে এখন আর এই বিষয়ে টেনশন করতে হবে না, আপনি সবকিছুই আমার উপর ছেড়ে দিন। নিশ্চয়ই খুব দ্রুতই এই সিটির মধ্যে আমরা আমাদের কবজা জমিয়ে নেব, আর এরই সাথে তাদের নাম ও নিশান মিটিয়ে দেব। এই সব শুনে তার বাবা সেখানে হাসতে শুরু করে আর বলে, ঠিক আছে, তুমি যেমনটা ভালো মনে করো। আর এখন এখানে আমাদের চৌকাঠে আমাদের অপোনেন্টরা চলে এসেছে, তাই এখন আমি তাদেরকে তোমার উপরই ছেড়ে দিচ্ছি। তার এতটুকু বলতেই আমরা বাহিরে কারোর পা দেখতে পাই। তখনই আমরা জানতে পারি সাংগুয়ানরা এখানে চলে এসেছে। তখনই সে বলে,
আমরা হেভেনলি ওয়েলফেস্ট ক্লাবের মেম্বার। আমরা এখানে আপনাদের সাথে আমাদের কিছু মার্শাল আর্ট মুভ এক্সচেঞ্জ করার জন্য এসেছি। ফুজিতা ওসাও, তোমার কি সেই 1 মাস আগের কথাটা মনে আছে যেটা তুমি আমাদেরকে বলেছিলে? আজ আমি সেই কথাটা রাখার জন্যই এখানে এসেছি। এইসব শুনে আর তাদেরকে সেখানে দেখে সেখানে ডিসেবলরা বলাবলি করতে শুরু করে যে দেখো এখানে স্যাঙ্গুয়ানিয়ান চলে এসেছে। কে কোথায় আছো, দ্রুত লিডারকে ডাকো। তখনই আমরা লিডারকে দেখতে পাই। সে এই সব কিছু শুনে অনেকটা শক হয়ে বলে, কি সাঙ্গুয়ানিয়ান, সে এত দ্রুতই এখানে চলে এসেছে? আজ এতটুকুই থাক, এর বাকিটা অংশ নেক্সট চ্যাপ্টারের সাথে মার্চ করে দেব। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।